বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে মাধ্যমিক পর্যায়ের বই ছাপানোর কাজ নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, কম রেটে কাজ নেয়ার ফল ভালো হয় না, কেননা কম রেটে কাজ নিয়ে নিম্নমানের কাগজে বই ছাপানোর নজির আগেও বহুবার দেখা গেছে। তাই এ বিষয়ে আগেভাগেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের জন্য ৩১ কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এরই মধ্যে প্রাথমিকের বই ছাপার কাজ পুরোদমে চললেও মাধ্যমিকের কাজ নিয়ে চলছে সংকট। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়া চলছে। এসব বইয়ে প্রতি ফরমায় সরকারের বাজেট ৩.৫ টাকা। বাজার মূল্যে প্রতি ফরমা ছাপাতে ন্যূনতম খরচ ২ টাকা ৪০ পয়সা। অথচ কয়েকটি প্রেস সিন্ডিকেট করে ১ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকা ৯ পয়সা পর্যন্ত রেট দিয়েছে। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, এত কম রেটে ভালো মানের কাগজে বই দেয়া সম্ভব না। নির্বাচনের আগ মুহূর্তে সবার দৃষ্টি এড়িয়ে নিম্নমানের কাগজে বই দেওয়ার দুরভিসন্ধির আশঙ্কা করছেন তারা। সরকার তার কাজের গুড যে মানের নিতে যাচ্ছে, এটার বাজার যাচাই করে ওদের কাছে ব্যাখ্যা নিয়ে ওদের টেন্ডার বাতিল করতে পারে। আমরা মনে করি যে সর্বনিম্ন যে দর আসছে, দরে অনেকেই কাজ দিতে পারবে না। শুধু এইটা না, ব্যাংক এই রেটের উপরে ফাইন্যান্স করবে কিনা এটাও একটা সন্দেহ আছে। এনসিটিবি বলছে, এখনো দরপত্র চূড়ান্ত হয়নি, তবে যেই দামই দিক না কেন নিম্নমানের কাগজে বই ছাপানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের এন্ডে, আমাদের এনসিটিবির এন্ডে, আমরা মন্ত্রণালয়, আমাদের যে স্ট্রং মনিটরিং টিমটা আছে, আমরা কিন্তু আমাদের কড়াগন্ডায় আমাদের কাজগুলি বুঝে নেব। কোনোভাবে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো স্কোপই নাই। এটা শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবি প্রতি বছর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও বইয়ের নিম্নমানের কাগজ ঠেকাতে পারছে না। বইগুলো বাচ্চাদের কাছে যাওয়ার আগেই পথে খুলে পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে ওগুলো সব নষ্ট হয়ে গেছে। এই সেম ঘটনাটা এবার ঘটবে, কারণ হলো সরকার তো একটা রেট দেয় হলো যে এই বইটা যেন ছাপা এবং কাগজের মানটা ভালো থাকে। এদিকে নবম এবং দশম শ্রেণীর বইয়ের দরপত্র এখনো চূড়ান্ত হয়নি। এখনো কোনো সিদ্ধান্ত না নেয় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ভোট কেন্দ্রে এবং ভোট গণনার সময় পর্যবেক্ষকদের প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইইউ। এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনের সহায়তা দিতে চায় তার দেশ। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইইউ এর নির্বাচনী অনুসন্ধানমূলক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব, জানান ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই বছরে আমাদেরকে ওনারা এমইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিতে সন্তোষ প্রকাশ করেছেন। মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত। এর আগে সোমবার বেলা 11টায় সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসিকে সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকর একটি বৈঠক হয়েছে। বাংলাদেশের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় যুক্তরাজ্য। নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে সহায়তা করতে চাই আমরা। সেই সাথে নারী সহ ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে সচেতন করতে প্রশিক্ষণ দেবে ইউকে। তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাইকমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জনমতের বাইরে গিয়ে পিআর পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই একটি দলের স্বার্থে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মানবে না। স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ নেতাদের। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে পাল্টা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি দল। স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনমতের বাইরে গিয়ে দলীয় স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই। জরিপে দেখা গিয়েছে যে 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়, এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে সংকটে পড়বে দেশ। যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 বছর পর আবারও বদলে যাচ্ছে জামায়াতে ইসলামীর লোগো। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলের নতুন লোগো কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে জানিয়েছেন দলটির নেতারা। বিশ্লেষকরা মনে করেন, কেবল লোগো পরিবর্তন করে জামায়াতের রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত ভোটের মাঠে উল্টো ফল দিতে পারে। রোববার রাজধানীতে জামায়াত আমির ও স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে দেখা মিলে জামায়াতের নতুন লোগোর, যা নিয়ে হইচই পড়ে যায় রাজনৈতিক অঙ্গনে। জাতীয় পতাকার আদলে এই নতুন লোগো নিয়ে চলছে ব্যাপক আলোচনা। জামায়াত নেতারা জানান, লোগোটি এখনো চূড়ান্ত নয়। দাড়িপাল্লা প্রতীক ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো, যা দ্রুত প্রকাশ করা হবে। যা এখনো চূড়ান্ত নয়। কালকে যেটা প্রদর্শিত হয়েছে, এটা মূলত আমাদের ট্রায়াল দেওয়ার জন্যই আমরা এই সেট আপটা করেছি, যাতে আমরা নিজের এটা চয়েস করতে পারি। মানে একাধিক লোগো ডিজাইন আছে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন নতুন লোগো? দলীয় রাজনীতিতে কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জামায়াত? সাম্য, তার সাথে আছে মানবিক মর্যাদা, এই বিষয়গুলো সব অ্যাকোমোডেট করে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার মাধ্যমে এটা বোঝাতে চাই, অধিকার, মানবিক সমাজ, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজটা গড়ে উঠুক, এ লক্ষ্যে আমরা কাজ করে যাব। বিশ্লেষকরা বলছেন, লোগো পরিবর্তন আন্তর্জাতিক মহল ও বর্তমান বাস্তবতায় ইমেজ তৈরির কৌশল হলে এর ফলাফল হতে পারে উল্টো। আপনি যত ব্যাখ্যায় দিন না কেন, তাহলে জামাতকে তাদের ওই সব সমর্থক যারা ধর্মীয় কারণে রাজনীতিতে আসে, যারা ধর্মীয় কারণে জামাতকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। বর্তমান যে মানুষের রাজনৈতিক চাহিদা এবং আন্তর্জাতিক অঙ্গনে যে এক্সপেকটেশন আপনার প্রতি, সেটাতে সিম্বলিক্যালি তুলে ধরতে চান কিন্তু মূলে পরিবর্তন না করেন, সেটি কিন্তু বুমেরাং হবে। এরই মধ্যে জামায়াতের আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, যা চূড়ান্ত হবে দলীয় ফোরামে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববারের সংঘর্ষ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার এলাকা। পুরো এলাকা থমথমে, ভয় আর আতঙ্কে এলাকাবাসী। সড়কে নেই যান চলাচল, বন্ধ আছে দোকানপাট সহ সব প্রতিষ্ঠান, জারি আছে 144 ধারা। দ্রুত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। রামসুবাজারের পুড়ে যাওয়া স্থাপনা থেকে এখনো উঠছে ধোঁয়া। পুরো এলাকায় আগুন ও ভাঙচুরের চিহ্ন।
যেন ধ্বংসস্তূপের এক জনপদে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার এ এলাকা। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রে পরিণত হয় গুইমারার রামসুবাজার। পাহাড়িদের অনেকেই নিরাপত্তার অভাবে আশ্রয় নিয়েছেন অন্যত্র। অতীতে কখনো এমন সংঘাত দেখেনি গুইমারার মানুষ। এই গুইমারাতে অন্তত প্রপার এরিয়া 30 বছরের ভিতরেই প্রথম দেখছি যে কালকে বলতে পারেন আমরা শুধু নিজের জীবনটা নিয়ে পিছন দিয়ে ফালাই গেছি, কিছু জানি না কি হয়েছে। গোলাগুলি শুনছে, দেখতেছি সব ফুরাই দিতেছে। আতঙ্ক বই অবশ্যই আছে। আমি প্রেসার রোগী, তারপর আমার স্টুডেন্ট এরা না আসলে আমাকে না চিনলিত, এরা আমাকে মেরে ফেলতো। এরা আমাকে সেভ করে নিয়ে গেল ওনার বাসায়। সত্যান্বেষী মহল আসলে এটার পেছনে উস্কে দেওয়ার পেছনে কাজ করছে। আর ঘটনার সূত্রপাত আসলে সেনাবাহিনীর উপর আক্রমণ যখন করা হয়েছে তখনই আসলে সাধারণ বাঙালি যারা আছে এরা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। রোববারের সংঘর্ষের পর গুইমারায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামসুবাজারের প্রবেশ পথে সড়কে সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া গোটা জেলায় জারি রয়েছে 144 ধারা। তবে নিরাপত্তা শঙ্কা কাটেনি এলাকাবাসীর। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, জানালেন পুলিশ সুপার। ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানার সঙ্গে সঙ্গে তাদের যে ভিকটিম তার বাবা মা সহ পুলিশ গিয়ে তাকে আমরা হাসপাতালে নিয়েছি। সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং আইনি যে বিষয়গুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। রোববার গুইমারায় সংঘর্ষের ঘটনায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত হন। এ সময় সেনাবাহিনীর এক মেজর সহ 13 সেনা সদস্য এবং ওসি সহ 4 পুলিশ সদস্য আহত হন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রমনায় 5টি থানার ভবন নির্মাণের কাজ উদ্বোধনের সময় মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য দেশের বাইরে থেকে অস্ত্র আসছে। বলেন, প্রতিবেশী দেশে ফ্যাসিস্টদের ইন্ধনে দুর্গাপূজা বানচালের চেষ্টা করা হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়ের ওপর থেকে সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে। এই ঘটনা যেন আর ঘটাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে খাগড়াছড়িতে আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করা হচ্ছে, জানান উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। পাহাড়ে হঠাৎ অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন। এ সময় জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এবং বিএনপির নেতা আরো বলেন, দলটির বড় ধরনের কোনো গেম প্ল্যান আছে কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল, নানাভাবেই ক্রিয়াশীল। তারা যাতে তাদের কোনো ডিজাইন, তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। সারা দেশের পূজা মণ্ডপে সকাল থেকে চলছে দুর্গাপূজার মহাসপ্তমীর ধর্মীয় আচার উদযাপন। চণ্ডী এবং মন্ত্র পাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, নবপত্রিকা প্রবেশ, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলছে। এ বিষয়ে আরো জানাতে বনানী এবং মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বনানীর পূজা মণ্ডপে যেতে চাই, সেখান থেকে আছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, আজকে মহাসপ্তমীর কি কি আয়োজন চলছে সেখানে জানাবেন। দেখুন, আমি এখন আছি রাজধানীর বনানী পূজা মণ্ডপে। এখানে আমরা কিছুক্ষণ আগে এসে যেটি দেখেছি যে এখানে আরতির পর্ব চলছিল এবং আরতি একটি খুবই উৎসবমুখর একটি পরিবেশে হয়। আপনি জানেন যে ঢাকের বাদ্যের সাথে সাথে এখানে
যারা পুণ্যার্থীরা আছেন তাদের অনেকেই এখানে নাচে অংশ নেন। সেই পর্বটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং থেকেই কিন্তু এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষরা আসছেন, পুণ্যার্থীরা আসছেন। শুধু যে হিন্দু ধর্মাবলম্বী লোকজনই আসছেন তাই কিন্তু নয়, বিভিন্ন ধর্মের অনুসারীরাই কিন্তু এখানে আসছেন। তারা দেখছেন একটি উৎসবমুখর পরিবেশ এবং বনানীর যে পূজা মণ্ডপটিতে আছে এটি রাজধানীর সবচেয়ে পরিপাটি, সবচেয়ে আলো ঝলমলে যে পূজা মণ্ডপগুলো আছে তার শীর্ষস্থানীয় একটি। এখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে এসেছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তিনি ভিজিট করে গেছেন এবং এখানকার আলো ঝলমলে এবং উৎসবমুখর পরিবেশ দেখে তিনি খুবই উদ্বেলিত হয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নাগরিক অধিকার যেন সমুন্নত থাকে সেরকম প্রত্যাশা যুক্তরাজ্য করে বলে তিনি এখানে তার প্রতিক্রিয়া বলেছেন। এর আগে আরও অনেকে এসেছেন। এই কিছুক্ষণ আগে যখন আরতি বন্ধ হলো, আরতি বন্ধের সময় ঘোষণা করা হলো যে আপাতত কিছুক্ষণ আর ভিআইপিদের কোনো আগমন এই মণ্ডপে হচ্ছে না। কাজে এখন সবার যারা এখানে পুণ্যার্থীরা আছেন বা যারা পরিদর্শকরা আছেন সবার জন্য এখন কিছুটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ছবি তুলছেন এবং তারা দেবী দর্শনের পাশাপাশি তাদের যে মনের বাসনা সেই বাসনা তো তারা প্রকাশ করছেনই, অঞ্জলি দিচ্ছেন। এই মুহূর্তে সেই অঞ্জলি দেওয়ার পর্ব বা দেবীর কাছে কিছু প্রত্যাশার পর্বটি সেভাবে দেখা যাচ্ছে না। এখন যেহেতু স্মার্টফোনের যুগ, এই স্মার্টফোনের যুগে কিন্তু সবাই ছবির আলো ঝলমলে পরিবেশে ছবি তোলার ব্যাপারটিকে সবাই প্রায়োরিটি দেয় এবং সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেশের বাইরের বিভিন্ন দেশ থেকেও কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের এখানে আমরা আসতে দেখেছি এবং তারা এখানে এসে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাহাদাত, আপনি আমাদের সাথেই থাকবেন। মাগুরার খবর জানবো, সহকর্মী হেলাল হোসেন আছেন আমাদের সাথে। হেলাল, আমরা যেমনটি শুনছিলাম যে ধর্মীয় আচার এবং উদযাপন চলছে ঢাকার পূজা মণ্ডপগুলোতে, মাগুরাতে আসলে কিভাবে উদযাপন করা হচ্ছে মহাসপ্তমী? 614টি পূজা মণ্ডপে শারদীয় ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বড় সবচেয়ে উৎসব। আমি যে পূজা মণ্ডপে রয়েছি এটি মাগুরা, এখানে আমি রয়েছি কিছু সময় পরে যে আরতি রয়েছে, আরতির মাধ্যমে এই পূজা মণ্ডপটি এখানে যারা ভক্ত রয়েছেন, যারা ভক্ত রয়েছেন তারা এখানে আসেন আর্চনা করতে এবং এরই মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা মায়ের পূজা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মহাসপ্তমীর আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আগামী নভেম্বর থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির পণ্য তালিকায় যোগ হচ্ছে চা, লবণ, ডিটারজেন্ট ও 2 ধরনের সাবান। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির কার্যক্রমের সাথে নতুন 5 পণ্য দরিদ্র মানুষকে কিছুটা স্বস্তি দেবে, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ডের সংখ্যা 60,34,316টি। সক্রিয় করার প্রক্রিয়ায় আছে 3,39,454টি স্মার্ট কার্ড। আগামী 1 মাসের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞার পরেও এবছর গত বছরের চেয়ে ইলিশ আহরণ কমেছে। এবার ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য এবং পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, ইলিশ মাছ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জাতীয় মাছ ইলিশ বাঙালির রসনা বিলাসে সবসময় থাকে পছন্দের তালিকায়, কিন্তু গত কয়েক বছর ধরে সেই ইলিশ অনেকটাই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। ভরা মৌসুমে ইলিশের চড়া দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
এবার সেই ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। সচিবালয় উপদেষ্টা বললেন, জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞার পরেও এবছর জুলাই ও আগস্ট মাসে গত বছরের তুলনায় কমেছে ইলিশ আহরণ। ব্যর্থতা যদি বলেন আপনাদের যত ইচ্ছা বলতে পারেন, এটাতে আমি কোনো ডিফেন্ড করবো না বা করবো না, কারণ বাজারে ইলিশের দাম না কমে এটা আমারও কষ্টের কারণ। উপদেষ্টা জানান, আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জানান, এ সময় 6,20,140 জেলে পরিবারকে দেওয়া হবে 25 কেজি করে ভিজিএফের চাল। অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করবে। পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে প্রায় 103 টন ইলিশ রপ্তানি করা হয়েছে বলে জানান উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের জ্বালানি খাত ভয়াবহ দুর্নীতি এবং অদক্ষতায় নিমজ্জিত। এ খাতের চিহ্নিত দুর্নীতিবাজ এবং কোম্পানিগুলোর বিচার না হলে এই অবস্থা আগামীতেও চলতে থাকবে বলে মনে করেন বিশ্লেষকেরা। সোমবার রাজধানীর স্ত্রীডাপ মিলনায়তনে ক্যাবের এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ক্যাপাসিটি চার্জের নামে লুটেরা গোষ্ঠী জনগণের যে টাকা নিয়ে গেছে তা উদ্ধারের দাবিও জানান তারা। দেশের জ্বালানি প্রকল্পগুলোতে চুক্তি ও একচেটিয়া বাণিজ্য সুরক্ষার বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে বিগত সরকারের সহায়তায়। ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি নিয়ে রাজনৈতিক দলের সংলাপে জানানো হয়, 2024-25 অর্থবছরে বিদ্যুতে ভর্তুকি প্রস্তাব করা হয় 40,000 কোটি টাকা এবং গ্যাসে 7,000 কোটি টাকা। এই ভর্তুকিতে সাধারণ ভোক্তা নয়, বরং স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল উপকৃত হবে। জ্বালানিতে সরকার ভর্তুকির নামে জনগণের টাকা লুট করেছে বলেও অভিযোগ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। সরকার লুণ্ঠনকারীদের একটি সহায়ক প্রতিষ্ঠানই শুধু নয়, সরকার নিজেও জ্বালানি খাতে নির্বিচারে লুণ্ঠন করেছে এবং স্বৈরাচারী ভূমিকা পালন করেছে। আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, জ্বালানি রূপান্তরের জন্য সবার আগে রাজনৈতিক রূপান্তর জরুরি। যারা দেশ পরিচালনা করেন তাদের উন্নয়ন নীতি মুনাফা কেন্দ্রিক হলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। যেই সরকার দেশ পরিচালনার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, সেই সরকারের নীতি কি, তার আদর্শ কি, তার দৃষ্টিভঙ্গি কি এবং উন্নয়ন সম্পর্কিত তার দৃষ্টিভঙ্গি কি, তারই কিন্তু প্রতিফলন সেগুলো বিভিন্ন নীতি মধ্যে প্রতিফলিত হয়। এই অনিয়মগুলো যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে। নিজেদেরকে যদি আমরা সংস্কার না করতে পারি, তাহলে এদেশের কখনোই পরিবর্তন হবে না। জ্বালানি খাতে চিহ্নিত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রাজনীতিবিদরা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি নির্বাচনে নাটকীয় মোড়। যাচাই বাছাইয়ের পর বাতিল হলো 3 প্রার্থীর মনোনয়ন। আলোচনার কেন্দ্রে 2 হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন দুজন। বিসিবি নির্বাচনে যাচাই বাছাই শেষে বাতিল হয়েছে 3 প্রার্থীর মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পথে। স্বাক্ষরে অমিল পাওয়ায় বাতিল হয়েছে ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন। তার প্রার্থিতা বাতিল হওয়ায় বাকি 2 প্রার্থী বুলবুল ও ফাহিমকে আর বোর্ড যুদ্ধে নামতে হচ্ছে না। ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগে 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতবাক আব্দুল্লাহ ফুয়াদ, প্রার্থিতা ফিরে পেতে আশাবাদী। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। একই কারণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার 2 প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে। তবে নির্বাচন তফসিল অনুযায়ী মঙ্গলবার আপত্তি দাখিলের সুযোগ থাকছে।
বাতিল হওয়া প্রার্থীরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল 30শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টা। আপিল শুনানি একই দিনে বেলা 2টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে ক্যাটাগরি 1 জেলা ও বিভাগ থেকে মনোনয়ন নিয়েছিলেন 25 জন প্রার্থী। ক্যাটাগরি 2-এ ঢাকার ক্লাবগুলো থেকে মনোনয়নপত্র জমা দেন 23 জন এবং ক্যাটাগরি 3 থেকে আরও 3 জন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।